আপনার ছেলে এবারে 8th হয়েছে, তো ওর পড়াশোনার সময় আপনি কি ওনাকে আলাদা করে কি গাইড করতেন কোনোভাবে? গাইড বলতে টিচাররা যা শেখাতেন ও এসে আমার সাথে সেগুলো মানে প্রত্যেকদিন তো জিজ্ঞেস করতামই, তারপরে সবটার থেকে নিয়ে টিচার নিয়ে ও নিজের কি বলতে চাইছে সবটা নিয়ে যে একটা আমরা নিজেরা পার্সোনাল মা ছেলেতে বসে একটা নোট করার মতো, মানে কি লিখবো খাতাতে বা কিভাবে এটা সাজালে ভালো হবে, এইভাবে আর কি নিজেদের মা ছেলেতে মিলেমিশে আর কি এরকম করে নোট তৈরি করতাম। ধারাবাহিকভাবে যে মানে টিচাররা যে নোটটা দিচ্ছে সেটাই যে লিখতে হবে কি ওইটাই হুবহু মুখস্থ করতে হবে এরকম কোনো মানে ছিল না। তুমি ওর থেকে নাও, তুমি নিজে নাও, এবার কিভাবে সাজাবো আমরা সেটা ও আর আমি ডিসকাস করতাম। ওই বলতো, ওরটা দেখতাম, যা কনসেপ্ট হতো ও আমাকে বলতো মা এটা এইভাবে করলে ঠিক হবে, চলো ঠিক আছে। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মাধ্যমিক অবধি কমন এসেছে ওই নোট থেকে। তো এবার তুমি 8th হয়েছো, যখন পরীক্ষা দিচ্ছিলে এরকম কিছু ভেবেছিলে যে তুমি একটা র্যাঙ্ক করবে? দেখুন, প্রিপারেশনের সবারই স্বপ্ন থাকে যেটা র্যাঙ্ক করার ভালো। যখন মাধ্যমিকটা দিয়ে আসি তখন একটা আশা ছিল যে ভালো রেজাল্ট হবে, কিন্তু ভালো যে র্যাঙ্কটা হবে সেটা আনএক্সপেক্টেড। রাইট। এমনি ধরো যেগুলো অ্যাভেলেবল রিসোর্সেস সেগুলো জেনারেলি দেখা যায় যে ধরো কলকাতাতে কম্পেয়ার টু অন্য যে টাউন যেগুলো আমাদের রয়েছে ডিস্ট্রিক্টে, সেটা নিরিখে অনেক বেশি রিসোর্সেস মানে আমি বলতে চাইছি পড়াশোনার স্টাডি ম্যাটেরিয়াল হতে পারে বা টিচার্স হতে পারে, সেগুলো অনেক বেটার পাওয়া যায়, সবগুলো কলকাতাতে বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এখানে রায়গঞ্জে কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? দেখুন, আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, এবং আমি মনে করি ইন্টারনেটের এমন একটা ক্যাপাবিলিটি রয়েছে যে আই থিঙ্ক পুরো ওয়ার্ল্ডটাকে একটা হোমোজিনিয়াস করে দিয়েছে। তাই যেগুলো ফ্যাসিলিটিস একটা কলকাতার মতো বড় টাউনে পসিবল, সেটা রায়গঞ্জে পসিবল থ্রু দ্য মিনস অফ ইন্টারনেট। অনলাইন এডুকেশন ইট ইজ ইন এ বুম। আর আমার মনে হয় এটা ফিউচারেও ভালোভাবে এগোবে। ইন্ডিয়া এডটেকের ভালো ফিউচারও দেখা যাচ্ছে। তাই আমি নিজেও অনলাইন প্ল্যাটফর্মকে কিছুটা হারে ওর সাথে যুক্ত ছিলাম। আচ্ছা। তাই আমার মনে হয় না যে ফ্যাসিলিটিস অ্যাট দিস কারেন্ট এজ ফ্যাসিলিটিস কোনোভাবে কোনো ড্রব্যাক ক্রিয়েট করতে পারে। তো এই তুমি যে পার্টটায় বললে যে অনলাইনে ধরো যে রিসোর্সেস যেগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো দিয়ে পড়াশোনা করা যায়, তো তুমি কি ইউটিউব বা এইসব ধরনের যে মাধ্যমে যেভাবে পড়াশোনা হয় সেটাতে তুমি কিছু করেছিলে? হ্যাঁ, অবশ্যই। যখন আমার নর্মাল প্রথাগত পড়ার বাইরে যখন টাইম পেতাম তখন মাঝে মাঝে ইউটিউবে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন এখন মাধ্যমিকের জন্য স্পেশাল সিস্টেমস রয়েছে, সেগুলোকে ফলো করতাম। সেগুলো কিছুটা হেল্প করেছে। রাইট। আর এমনি ধরো তোমার যদি পুরো প্রিপারেশন প্রসেসটা এটা নিয়ে যদি তোমার কথা বলতে হয়, থ্রু আউট তোমার প্রিপারেশন পিরিয়ডটা বিফোর মাধ্যমিক, প্রিপারেশন পিরিয়ড যদি বিফোর মাধ্যমিক বলতে লাগে তো সেটা তো আমার ক্লাস 5 থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা। অ্যাকচুয়ালি সেটা নর্মাল স্টুডেন্টের তাই সেভাবেই হয়। 5 to 9 আমার বিল্ডিং ব্লকস ছিল। 9 স্পেশালি ওয়াজ দ্য মেইন ফাউন্ডেশন। ওকে। 9 এর অনেকেই বলে যে 9 এর সাথে কোনো সম্পর্ক নেই 10 এর, কিন্তু আমি মনে করি যে 9 আর 10 এ যে নতুন একটা ওয়েভ আসে 5 to 8 এর কম্পেয়ারে, সেটা 9 তোমাকে তার জন্য রেডি করতে হেল্প করে। শুধু 10 এর বলতে গেলে আমি ফার্স্ট 8 মান্থস আমার সিলেবাস কমপ্লিশনের জন্য ছিল, এন্ড দেন বাকিটা প্র্যাকটিসের উপরে মেইনলি ছিল। তো এই যে তুমি বলছো 5 to 8 যে ফেজটা, সেখানে সামহার একটা বিল্ডিং হয়, দেন 9 এজ আ ফার্স্ট প্রিকারসর, তারপরে 10 এ যাচ্ছ। তো এই 5 to 8 এর ফেজে যারা ধরো এখন রয়েছে তাদের ঠিক কি করা উচিত? কারণ এই মুহূর্তে দাঁড়িয়েও তো পাস ফেলের কনসেপ্টটা সেভাবে নেই, তাই হয়তো গুরুত্ব অতটা দেয় না। সেটা কি করা উচিত তাদের এই মুহূর্তে? দেখুন, পাস ফেলের কনসেপ্টটা একটা যেমন বলা যেতে পারে যে খুব একটা বাজে ড্রব্যাকের মতো, কিন্তু আমি একটা ভাবে বলতে পারি, যেটা বলবো যারা 5 to 8 এ কারেন্টলি আছে, যে তোমার ফিল্ড পুরোপুরি ভাবে ওপেন, তোমার কোনো কিছু হারার ভয় নেই। সো ওপেনলি পড়ো। 5 to 8 এর পড়াশোনা ইজ ভেরি ইভেনলি হোমোজেনাইজড। সো আমি বলবো যে, এবং 5 to 8 এ তোমরা যা পড়বে সেটা 9 10 এ পাবে কিছুটা, তার সেটাই 9 10 এর বিল্ডিং ব্লকস হবে, তার ফাউন্ডেশন হবে। তা আমি বলবো যে 5 to 8 এ তোমার কনসেপ্ট ক্লিয়ার করো। আমি নিজে দুর্ভাগ্যবশত আমার 5 to 8 আমার লকডাউনের সময় পড়েছিল। এটা একদিক দিয়ে যেমন খুব একটা বাজে অবস্থা ছিল, তেমনই একদিক দিয়ে ভালো বলতে পারি যে আমি নিজেকে অ্যাসেসমেন্ট করার জন্য অনেক ফ্রি টাইম পেয়েছিলাম। যারা লকডাউনের সময় অধিকাংশ ছেলেমেয়েরাই তো প্রায় বইপত্র ছেড়ে দিয়ে, যেহেতু কোনো পরীক্ষা হতো না সেই জায়গায় ছিল, তো তুমি সেখানে নিজেকে প্রিপেয়ার করছো, তো এই ইন্সপিরেশনটা কোত্থেকে আসছিল? আচ্ছা, লকডাউন শেষ হয়ে গেছে, ফ্যামিলির সামনে বলবো লজ্জা লাগছে। 5 to 8 অবশ্যই ওয়েস্ট হয়ে গেছে, আমার নিজেরও ওয়েস্ট হয়েছে 5 to 8। আচ্ছা। 8 যখন শেষ হয়েছে তখন নিজেও দেখি যে ক্লাস তো তেমন অ্যাটেন্ড করতাম না, আই ডোন্ট থিঙ্ক বেশিরভাগ করেছে। রাইট, সেটা অ্যাবসলিউটলি সবারই একই গল্প। তো সেখানে অ্যাসেস করা বলতে কি, তুমি নিজে কিছু স্কিল বা কিছু শেখা বা এই জায়গাটা কি ডিটেইলস পড়াশোনা? তখন আমি যা করতাম সেটা হচ্ছে একটা টেকনিক ইউজ করতাম, সেটা হচ্ছে 5 to 8 এর পড়া অতটা ইন্টেন্সিভ না, তাই আমি হচ্ছে
দিনে 2 ঘন্টা করে রাত্রেবেলা পড়তাম। তো আচ্ছা। সেখানে কোনো রকম প্রবলেম সলভিং কিছু ছিল না, জাস্ট কনসেপ্ট বোঝার জন্য ছিল। তো লকডাউন তখন শেষ হয়, আমাদের স্কুলের ক্লাস আবার নর্মাল ভাবে শুরু হয়। তখন দেখি যে আমার কোনো প্র্যাকটিস নেই, আমার এক্সামকে আমি অ্যাসেসমেন্ট করতে পারবো না, বিকজ এক্সাম তো না হওয়ার মতো অবস্থা। কিন্তু আমি এতটা দেখলাম যে 8 এবং 9 আমার কনসেপ্ট খুব ভালোভাবে বিল্ড হয়ে গেছে। তা আমি বলবো যে 5 to 8 একটা খুবই প্রিম্যাচিওর এজ মাধ্যমিকের আগে, তাই এই সময় কনসেপ্ট বিল্ডিং কে মেন আমি ফোকাস রাখতে চাই। আচ্ছা, আর 9টা তোমার মতে কি, কোন সেই ফেজটা? তুমি যেহেতু বললে 10টা যতটা ইম্পর্টেন্ট, 9টাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, অ্যান্ড 10টায় যাওয়ার আগে 9টাও সেভাবে গুরুত্ব দেওয়া উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে 9এ যখন থাকছে, যেহেতু পাস ফেলটা উঠে যাচ্ছে, একটা বড় স্টেপ, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে কি মাইন্ডসেট হওয়া উচিত সবার? আমি মনে করি যে 9-10 এর থেকেও বেশি ইম্পর্টেন্ট। ওকে, একটা যদি প্ল্যান হিসেবে কনসিডার করি পুরো এডুকেশনটাকে, 5 to 10 এর হাই স্কুল এডুকেশন, সেখানে 5 ফিট একটা স্যাপলিং, একটা ছোট চারা গাছের মতো। ওকে, কিন্তু যখন 9 to 10 হয় তখন সেটা একটা গ্রোথ স্পার্টে আসে। আচ্ছা, এবং সেই গ্রোথ পিরিয়ডটা প্রথম ধাক্কাটা হয় 9-এ যখন ওঠার পরে হঠাৎ করে সবকিছু চেঞ্জ হয়ে যায়। একটা বিজ্ঞানের বই এত মোটা ছিল, সেখানে পরিবেশের মতো বই, সেটা বিজ্ঞানের অনেকগুলো ভাগে ভাগে যায়। চলে আসলো। আধুনিক পড়াশোনার সাথে প্রথমবার পরিচিতি হয়। তো সেরকম একটা পর্যায়ে যেটা প্রথমবার ধাক্কা খায়, সেটা একদিক দিয়ে অনেক সময় দেখা যায় ডাউনফল হয়ে যায় 9-এর সময়। কিন্তু আমি বলবো যে 9-10 এর যে পড়াশোনাটা, সেটাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করা যায়, 9-10 এর পড়ার সাথে হয়তো 10 এর পড়ার তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু 9-10 এর যেগুলো এক্সপিরিয়েন্স, যেগুলো রিসোর্সেস, সেগুলো 10-এ গিয়ে হেল্প করবে। তো এই যে 10-এর প্রিপারেশনটার সময় থ্রু আউট, এখন যেমন লকডাউনে যেমন আজকে সোশ্যাল মিডিয়ার সবকিছু যেমন হেল্পও করেছে, আজকে সোশ্যাল মিডিয়া একটু অ্যাডিকশনই হয়ে গেছে। তো সেখানে নিজেকে বিরত রাখা বা নিজেকে কিভাবে আজকে প্লেস করো সোশ্যাল মিডিয়ার সময়, প্লাস দ্য প্রিপারেশন, এন্ড আজকে এই জায়গায় পৌঁছানো কিভাবে হ্যান্ডেল করছিলে? দেখুন, সোশ্যাল মিডিয়া ইজ বোথ আ বুন অ্যান্ড এ বেন। ওকে, সোশ্যাল মিডিয়ার যতটা ক্ষতিকর প্রভাব আছে, ক্ষতিকর প্রভাবটাই বেশি, এমনই ভালো প্রভাব থাকতে পারে। ওকে, সোশ্যাল মিডিয়ার কবল থেকে বেঁচে আছে এমন কোনো লোক আই ডোন্ট থিঙ্ক আছে পৃথিবীতে। তো এরকম অবস্থায় হয়তো কন্ট্রোল করা একটু বেশ কঠিন, আমার জন্য তা হবে সেইভাবেই কঠিন হয়েছে। আচ্ছা, চেষ্টা করতাম নিজের একটা টেকনিক আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে নিজের ফোনের স্ক্রিন টাইম প্রত্যেকদিন চেক করা এবং তার উপরে একটা অ্যাসেসমেন্ট করা। আমি এটা টেস্টের ক্ষেত্রে বলবো, যেমন টেস্ট আমরা অ্যাসেসমেন্ট করি পরপর মক টেস্ট গুলো, তেমন নিজের স্ক্রিন টাইমকে রোজ অ্যাসেসমেন্ট করতে পারেন। কিছু দিন হয়তো নিজেকে ধরে রাখতে পারতাম, কিছুদিন হয়তো হতো না, সেটা আমি মানবো। তবে যেটুকু স্ক্রিন টাইমটা সেটাকে ইউজ করছি, সেটাই তেমন এটা এডুকেশন রিলেটেড প্রবলেমস এর উপরেই ফোকাস থাকা উচিত। ওকে, তো তুমি বলে মক টেস্টের কথা, মক টেস্ট অনেকগুলো দিয়েছে, তো তুমিও কি অনেক কটা মক টেস্ট দিয়েছিলে পরীক্ষার আগে? হ্যাঁ, অবশ্যই, এবং সেগুলো বেশিরভাগই সেলফ ক্রিয়েটেড মক টেস্ট। আমি পরীক্ষা যেদিন মক টেস্ট দিব তার কয়েকদিন আগে থেকে কোয়েশ্চেন ভেবে রাখতাম, তার 5-6 দিন পরে নিজের থেকে একদিন লিখতাম, মনে জাস্ট ওদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করতাম। কারণ 5-7 দিন পরে রিটেনশন কমে যায়, মেইনলি কনসেপ্টগুলো অল্প অল্প ভুলে যেতে থাকি। তখন আমি 5-7 দিন পরে একদিন হয়তো দুপুরবেলা বসলাম, দিয়ে একদিন মনে ভাবলাম, কিংবা যদি লিখে রাখা থাকে কোয়েশ্চেনগুলো একবার দেখলাম, দিয়ে মনে আনসারগুলো বলার চেষ্টা করলাম। সেখানে আনসারটা পুরোপুরি বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট কি পয়েন্টস গুলো মনে করতাম, আমাকে কি কি উত্তর লিখলে কি কি আমাকে হাইলাইট করতে হবে। বাট এটা কিভাবে হেল্প করছে? কারণ তুমি নিজেই কোয়েশ্চেন গুলো জানতে পারছো, তুমি উত্তর দিচ্ছ, তাহলে তুমি অলরেডি একটা আপার হ্যান্ডে রয়েছো। এটা হেল্প কিভাবে করছে? দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। আমারই আপার ডেকটা আমারই হাতে, লোয়ার ডেকটা আমারই হাতে। তো এটা তো হয়ে গেল সেলফ ইভ্যালুয়েশন। অবশ্যই, ধরো যখন অনেকেই তো মক টেস্ট দেয়, তার কারণ হলো যখন সে প্রথমবার জীবনে কোনো পরীক্ষা দিতে যাচ্ছে, সেটা তার জানা নেই, একটা অজানা জায়গা, সেখানে মক টেস্টটা তাদেরকে কোথাও একটা তো গ্যাপটা ব্রিজ করতে হেল্প করছে, তাই না? মক টেস্টটা তুমি সেটা সেলফ ইভ্যালুয়েট করছো, তো কোথাও একটা মনে হয়নি কখনো যে না আমি ওগুলোও করা উচিত, এবং কখনো সেলফ ডাউট হয়নি? দেখুন, অনলাইনে অনেক ভালো ভালো রিসোর্স অ্যাভেলেবেল আছে। এই বিষয়ে আমি কি করতাম, এই বিষয়ে আমি নিজের এভালুয়েশন করতাম। এখন প্র্যাকটিস এর অনেক ভালো স্কোপ আছে, অনেক শিটস বের, অনেক অ্যাপ্লিকেশন অনেক শিটস বের করে, সেগুলো বসে বসে সলভ করতাম, এবং সেগুলোর আনসার কিও দেওয়াই থাকে, আনসার কিও চেক করতাম। এবং যখন যদি মনে হতো যে আমি যেটা করছি, যারা টপ 1%-এ আছে তারাও কি সেটাই করছে, তখন কি করতাম, তখন আমি সেই ইউটিউব হোক কিংবা অন্য সোশ্যাল মিডিয়া হোক, ওখান থেকে চেক করতাম, ওখান থেকে ভালো নোটসের পেপার গুলো দেখতাম। মানে একটা কনস্ট্যান্ট সেলফ ইভ্যালুয়েশন প্লাস হলো অ্যানালিসিস উইথ আদার্স, বাকি আমি কোথায় পিয়ার টু পিয়ার ম্যাপিং করতে একটা। হ্যাঁ, অবশ্যই, রাইট। তো এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা জিনিস যেটা আমার মনে পড়ছে, তুমি তো ম্যাথসে 100 পেয়েছো, রাইট? তো ম্যাথস নিয়ে একটা হঠাৎ গেল রব উঠেছিল পরীক্ষার পরে, যে খুব কঠিন প্রশ্নপত্র হয়েছে, সব বাইরে থেকে এই সেই, শোনা গেল নাকি মার্কসও দেওয়া হবে, এইসব।
তো তুমি ম্যাথসটা মানে কেমন ভাবে দেখো প্রশ্নপত্রটা? দেখুন, আমার একটু বায়াসড ওপিনিয়ন থাকতে পারে, ম্যাথসটা একটু ভালোবাসার Surely, জায়গা, হ্যাঁ সেটা কিরকম? ম্যাথসটা বেশ ভালোবাসারই জায়গা, তো সেটা নিয়ে বলছি না। যদি কোশ্চেন পেপারটা বলতে হয়, কোশ্চেন পেপার গিয়ে আমি প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়েছিলাম যে হঠাৎ করে একটা প্রশ্ন বইয়ের বাইরে থেকে, আমার ভালো মতন মনে আছে পরীক্ষার কয়েকদিন, ম্যাথসের আমি বিশ্বাস করি না যে আগের দিন পড়তে লাগে তেমন, তো ম্যাথসের কয়েকদিন আগে বইটা খুলে দেখেছিলাম, তখন আমার মনে আছে যে ওটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তো এমন একটা কোশ্চেন দেখেছিলাম। এটা আমার মনে হয় যে যদি কেউ হয়তো মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, সেটা দেওয়া ঠিক না সেটা আমি বলছি না, কিন্তু যদি কেউ বইটা যদি বারবার কেউ পড়ে থাকে, চোখও বুলিয়ে থাকে, তার নিশ্চয়ই নিচের যেটা প্রমাণ মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় সেই পার্টটা তার চোখে পড়েছে, রাইট। এবং বিষয়টা জাস্ট একটা স্টেটমেন্ট ছিল, সেটা ওর চোখে পড়েছে, সেটা ডেফিনেটলি মনে থাকার কথা। তাই আমার তো তাই মনে ছিল, আমি করে আসতে পেরেছি। ম্যাথসে কিছু কোশ্চেন ডেফিনেটলি ট্রিকি ছিল, কিছু কোশ্চেন ডেফিনেটলি একটু সংশয় সূচক, তবে ভালোভাবে কোশ্চেন করলে ডেফিনেটলি ফুল মার্কস পাওয়া সম্ভব। প্র্যাকটিস বা জানা থাকলে ব্যাপারটা হয়তো সেরকম কোনো সমস্যা হওয়া উচিত একদম কারোই হওয়া উচিত, একদমই নয়। তো যেখানে যাদের হয়েছে তাদের হয়তো সেই জায়গাটা মিসিং ছিল। অবশ্যই কিছু তো একটা অ্যাজ এ অ্যাডভাইস, সরি ইয়েস বলো। কিছু একটা কি পয়েন্ট ডেফিনেটলি মিস ছিল। রাইট, তো অ্যাজ অ্যান অ্যাডভাইস যারা ধরো দেবে সামনের বা 2026-এ, তারা তো এই জিনিসটা দেখেছে বা দেখছে, তো বুঝেছে তারা কি করবে যাতে এরকম কিছু প্রবলেম হলে তার সঙ্গে ওইখানে তৎক্ষণাৎ কোপ আপ করতে পারে পরীক্ষার হলে। আচ্ছা, সো এখানে এটা আমি বলবো প্রবলেম সলভিং স্কিলস ডেভেলপ করতে হবে। ওকে, যদি if you are 5 to 8 in the class, then definitely try to build the conceptই তোমাকে in the end problem solving এ হেল্প করবে। আর যদি 9 বা 10 এর মধ্যে থেকে থাকো, তাহলে আমি বলবো যখন কোনো কোশ্চেন দেখছে যে তুমি পারবে না, তাহলে যেগুলো ওই কোশ্চেনের মধ্যে, একটা কোশ্চেন কখনো না পারার মতো থাকে না, একটা কোশ্চেন পুরোপুরি হবে 100% আনসলভেবল হতে পারে না, তার মধ্যে কিছু পার্ট ডেফিনেটলি তুমি পারো। কি কোন পার্টটা পারো, কোন কি পয়েন্ট তোমার চেনা পরিচিত মনে হচ্ছে, এই পার্টগুলো হতে পারে, সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। এরপর তোমাকে দেখতে হবে যে কোন লিঙ্কে, কোন কনসেপ্ট থেকে, কোন টপিক থেকে কোশ্চেন করতে হবে, দেন টপিকটাকে জাস্ট রিমেম্বার করতে হবে। ওকে, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি এবং সেখান থেকে আই থিঙ্ক একটা যতটা পারা যায় ততটা একটা আনসার লিখতে হবে, বিকজ মাধ্যমিকে তোমার যতটা লিখেছো সেটা ম্যাটার করে। আর যদি দেখা যাচ্ছে সায়েন্স বা ম্যাথস মতো কোনো সাবজেক্টে, এটা একটা ট্রিক ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে এক্সাম্পল পুটিং। ওকে, যেমন একটা কোশ্চেন যেটা ছিল মূল্যায়নের বাইরে থেকে, যে স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, তাহলে সেই কোশ্চেনটা আমি কি করেছিলাম, আমি একটা ইমাজিনারি একটা স্ট্যাটিস্টিক্স টেবিল বানিয়ে নিলাম, ওখান থেকে মিন মিডিয়ান মোড বের করলাম, দিয়ে আমি ফর্মুলা ভ্যালুগুলোকে পুট করে দেখলাম, দেখি উত্তর মিলে গেছে, তার মানে ট্রু হবে। রাইট, তাহলে ওটা আবার সাবস্টান্সিয়েট হয়ে যাচ্ছে, যেন তুমি ওখানে একটা কনফার্ম হয়ে যাচ্ছে, সেখানে একটা কনফার্মেশনও পেয়ে যাচ্ছি, তোমার প্রসেসটা ঠিক আছে, তো ইউ আর গুড টু গো। তুমি যে ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলো তো খুব ভালো স্কোর করেছো, আমার ম্যাথসের পরে সব থেকে বেশি সেখানেই রয়েছে, রাইট, বোথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলোতে অনেকেরই অনেক ভয় ভীতি থেকে যায়, ঠিক আছে, তো সেটা কিভাবে হ্যান্ডেল করা উচিত? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ গ্রুপ সাধারণভাবে মানুষের একটু ভীতির কারণ হয়ে দাঁড়ায়, অনেক কিছু লিখতে হবে, অনেক বানাতে হবে, কোটেশন ইউজ করতে হবে। আমি বলবো যে ফার্স্টে কোশ্চেন দেখে যেটা বলবো, আইডেন্টিফাই করতে হবে কিসের লাইন, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা অনেকেই মিস করে যায়, বিশেষত বাংলায়, যে আমি সম্পূর্ণ উত্তর ঠিক লিখেছি, সম্পূর্ণ সারাংশ ঠিক লিখেছি, কিন্তু আমি উপরে যে একটা উদ্ধৃতি বা প্রসঙ্গ লিখতে হয়, এটার উৎস কি, সেটাতে অনেকে ভুল লিখে দেয় এই ক্ষেত্রে, এবং এটা একটা মারাত্মক ভুল, যেটা পুরো কোশ্চেনটাকেই ভুল করে দিতে পারে। যদি ইংলিশের ক্ষেত্রে বলি, ইংলিশে আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অনেকেই, সেটা টিচার অ্যাভেলেবিলিটি হোক বা কারিকুলামের অবস্থা যার কারণেই হোক, অনেকে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রিট করে একটু আধটু হলেও ভয় বা ভীতি থাকে। তোমার কাছে ইংরেজিটা কেমন, তুমি কিভাবে ট্রিট করেছিলে ইংলিশকে? অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা তেমন ইংলিশ। ইংলিশ ইজ জাস্ট এ মোড অফ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট এ ব্যারিয়ার অর সাম কাইন্ড অফ দ্যাট। অনেকেরই মনে একটা ভীতি থাকে, বিশেষত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের একটা কমপ্লেক্স একটা কাজ করে, যে আমি তো ইংলিশে ভালো না, আমি কিভাবে কম্পিট করবো। ইট ইজ নাথিং লাইক দ্যাট। আর একটা এরকম একটা গ্রুপ থাকে যারা খুবই নিজেকে লো ফিল করে, সেরকম ক্ষেত্রে আমি বলবো নিজের ইউটিউব যদি দেখে থাকি, ইউটিউব তো সবাই নিশ্চয়ই দেখে, ডেফিনেটলি দেখে, ইউটিউবের ফিডকে ইংলিশে চেঞ্জ করার চেষ্টা করো, বাংলায় না দেখে ইংলিশে দেখো, চেষ্টা করো। আমি নিজেও তাই করি, আমার ফিড পুরো ইংলিশে ভর্তি, ইংলিশ ভিডিওতে। ইংলিশ ক্রিয়েটারদের থেকে কন্টেন্ট নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এবং আমি মনে করি যে আমি অনেকেই বলে যে নিউজ পেপার ডেফিনেটলি পড়ো, কিন্তু আমার মতে ভিজুয়ালাইজেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিডিং। আমার এই টেকনিকটা ইউজ করে আমার বেশি হেল্প, মোর অ্যাপিলিং আর কানেক্ট হয় বেশি, মোর অ্যাপিলিং। তোমার প্রিয় জিনিসগুলোকে তুমি নিজের অন্য একটা ভাষায় খালি দেখতে পাচ্ছ, তোমার রিটেনশন পাওয়ারও অনেক বেশি হবে।
গ্রেট, অল দ্য বেস্ট ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে কথা বলার জন্য, সবার সাথে এত কিছু শেয়ার করার জন্য। আই এম শিওর দিস হ্যাজ বিন ভেরি ইনফরমেটিভ। তুমি অনেকগুলো টিপস শেয়ার করেছো, আর আগামী দিনে তুমি যা করতে চাইছো তার জন্য অল দ্য বেস্ট। থ্যাংকস আ লট, ইট ওয়াজ আ প্লেজার।